নিত্যানন্দ জনবাণীর অনুষ্ঠানে যাওয়ার আগে জেনে নেব 91.2 FM নিত্যানন্দ জনবাণীর আমার সমস্ত ফেসবুক শ্রোতা বন্ধুরা সকলে কে কেমন রয়েছেন। নিশ্চয়ই সকলেই খুব ভালো আছেন। আজ একটি বিশেষ দিন, যা আমাদের ভারতবাসীর কাছে চিরস্মরণীয়। এটা আমরা সকলেই জানি। আজ 26শে জুলাই এই সেই ঐতিহাসিক দিন, যেদিন ভারতবর্ষ কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল। 1999 সালের 26শে জুলাই দিনটি ভারতবর্ষ জয়লাভ করেছিল কার্গিল যুদ্ধে। দীর্ঘ 60 দিন যুদ্ধ করার পর বিপক্ষের সেনাবাহিনীকে কার্গিল পাহাড় থেকে নামিয়ে ভারতের সেনা বিজয়ী হয়েছিল, কিন্তু এই জয়ের পরিবর্তে ভারতকে 527 জন বীর যোদ্ধার জীবন সমর্পণ করতে হয়েছিল। তাদের এই বলিদানকে স্মরণ করতে আজকের দিনটি অর্থাৎ 26শে জুলাই আমরা একজন মহৎ ব্যক্তিকে সামনে পেয়েছি। আজকের এই অনুষ্ঠানে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন একজন প্রাক্তন বিএসএফ অফিসার শ্রী শ্যামসুন্দর মুখার্জি মহাশয়। 91.2 FM নিত্যানন্দ জনবাণীর আজকের অনুষ্ঠানে মিলিত হওয়ার জন্য নিত্যানন্দ জনবাণীর তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। নমস্কার। আচ্ছা শ্যামসুন্দর বাবু, আমরা এই যে কার্গিল বিজয় দিবসটা পালন করছি, তো আপনি যেহেতু একজন বিএসএফ এর কর্মী, তাই আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি বিএসএফ ডিপার্টমেন্টে ছিলাম। আমার এমপ্লয়মেন্ট হয় মোটামুটি 1986। আচ্ছা। আর যখন কার্গিল যুদ্ধ হয় তখন আমি কাশ্মীর ভ্যালিতে আমি ডিউটি ছিলাম, মানে কার্যরত ছিলাম। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি কতদিন যাবত চাকরি করেছিলেন এই বিএসএফ? আমি বিএসএফ এ মোটামুটি 22 বছর সার্ভিস করি। 22 বছর। তো এই 22 বছরের মধ্যে যে সময় কার্গিল যুদ্ধ হয়, আপনার পোস্টিং তখন কোথায় ছিল? আমার পোস্টিং তখন কাশ্মীরে ছিল। কাশ্মীরে। আমরা এই যে কাশ্মীরের নামটা আমাদের কাছে খুব চেনা, বা আমরা কাশ্মীর সম্পর্কে অনেক কিছু হয়তো অনেকেই ঘুরে দেখেও এসেছি, আবার অনেকেই হয়তো যেতে পারিনি। কিন্তু এই যে আপনাদের যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে কার্গিলে তখনকার সময় কিভাবে এই আজকের দিনটা পালন করা হতো, অর্থাৎ এই যে 26শে জুলাই কার্গিল বিজয় দিবস, এটা আপনাদের ওখানে কিভাবে পালন করা হতো? এখানে দেখুন, কার্গিল যে যুদ্ধ যে দিবস আমরা সত্যি জয়লাভ করছি, সত্যি নিশ্চিত যে আমরা একটা খন্ড যুদ্ধের মধ্যে একটা জয়লাভ করেছি। মানে ওটা তো মানে দেশব্যাপী যুদ্ধ, মানে এটা বলা যাবে না, কারণ এটা হচ্ছে একটা মানে আলাদা আলাদা প্রান্তিক যুদ্ধ যেটা। তো সেই যুদ্ধে আমরা অনেক ভাইকে আমরা হারিয়েছি, অনেক মায়ের সন্তানকে হারিয়েছি, অনেক মানে ইয়ে হয়েছে আর কি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিবর্তে যে আমরা যে ভারতের যে ভূখণ্ড যে করতে পেরেছি আমরা, সেটা সব থেকে বেশি আনন্দ। তো সেই হিসাবে আমাদের ওইখানে ইয়ে করা হয়, এবং সেই দিনকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ওই বীর যোদ্ধাদের, যারা সেই দিন কার্গিল যুদ্ধে যারা মানে মৃত্যুবরণ করেছিল। আচ্ছা, তো এই যে কার্গিল যুদ্ধে যে আপনি ছিলেন ওই সময়, আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। অভিজ্ঞতা বলতে দেখুন, ওইখানে তখন তো মানে এমন একটা সিচুয়েশন ছিল যে পাকিস্তান অনেক আগে থেকে, মানে আজকে না, ওটা 1-2 বছরের ব্যাপার না, অনেক আগে থেকে ওরা চেষ্টা করছিল যে ভারতের ভূখণ্ড কিছুটা হলুদ দখল করবো। আর ওটা তো এলওসি, যেহেতু ওখানে মানে মানে কোনো বর্ডার বলে কিছু নেই, লাইন অফ কন্ট্রোল, মানে যার যেটা কন্ট্রোল থাকবে সেটাই তার দখল থাকবে। তো অতএব কারণে আমাদের জওয়ানরা কি করতে, যেমন যখন বরফ পড়তো, বরফ পড়ার সঙ্গে সঙ্গে কি করতো, হয়তো উইড্রল হতো কোনো সময়, বরফ বলার সময়, আবার বরফ পড়ার সময় আবার উইড্রল হইতো, ওপর চলে যেত, এই ধরনের আমাদের লেগে থাকতো। তো ওই সুযোগটা ওরা নিয়ে পাকিস্তানি সেনা আমাদের এলাকা দখল, মানে আমাদের জওয়ানকে মেরে দখল করে নিয়েছিল, এই তখন করেছিল। তারপরে লাস্টে যখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন তখন, আর আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন তখন বিল ক্লিন্টন, তো উনি সেই ইয়াতে উনি একটা খণ্ডযুদ্ধের মধ্যে লেগে গেছিল তখন। এই ছাড়া আমাদের কোনো উপায় নেই, যুদ্ধ লাগতেই হবে, মানে হতেই হবে যুদ্ধ, এছাড়া কোনো উপায় ছিল না। এই উপায় হতে পারে, কিন্তু ভারতীয় জওয়ান কোনোদিন পিছপা হয় না, এটাতে কোনোদিনও না। তো তার জন্য হয়েছিল কি, শেষ পর্যন্ত যুদ্ধ হয়েছিল,
এবং যুদ্ধে আমরা জিতেছিলাম। জেতার পরে বিল ক্লিন্টন মহাশয় যখন ছিলেন তখন হয়তো কিছু একটা কোনো একটা চুক্তির মাধ্যমে সেই সেনা থেকে পাকিস্তানের সেনাকে উভয়কেই নিচে নামাচ্ছে, আর তখন থেকে শুরু হয় আমাদের এই বিজয় দিবস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা 26শে জুলাই দিনটা পালন করছি এখন, তো এইটা ওই আপনাদের ওখানে কিভাবে পালন করা হতো? আমাদের ওইখানে পালন করা হয় যেমন শহীদ বেদিতে মাল্যার্পণ করা হয়। আচ্ছা, যতগুলো 543 জন যে জওয়ান মরেছে, যা মারা গেছে যারা, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আচ্ছা। তারপরে শোক যে একটা সাইলেন্স মুড থাকে আর কি, সেখানে করা হয়। তারপরে ঈদে ওই হাওয়াতে যে ফায়ার করে যেটা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, সম্বন্ধে একটু ইয়ে করা হয়, এই ধরনের জিনিস কিছু করা হয়, প্যারেড করা হয়। আচ্ছা এগুলোতে আচ্ছা, এই যে 26শে জুলাই দিনটা আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই হয়তো এই দিনটা জানিও না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের ভারতবর্ষে কিভাবে এই দিনটাকে পালন উদযাপন করে করা চলা উচিত? আমি তো বলবো যে উদযাপন যেমন স্বাধীনতা দিবস যেমন উদযাপিত হয়েছে, প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস, তো এটাও এক ধরনের একটা, হয়তো সেটা একটা সীমান্তর উপর নির্ভরশীল ছিল, কিন্তু এটা আমি তো মনে করি বা আমাদের সবাই হয়তো সেটা ইয়ে করবে যে এটাই হয় ওই দিন যেন ওই দিনের মতোই যেন এটা উদযাপন করা হয় বা ওইভাবেই যেন সব এটা চলে, কারণ এটা কোনো এমনি কোনো মানে চারটিখানি ব্যাপার না। যেহেতু দেশীয় লড়াই প্রান্তিক লড়াই হলেও কিন্তু এর একটা গভীরতা আছে, সেটা তো অবশ্যই। আচ্ছা, আমরা এই 26শে জুলাই যে দিনটি, এই দিনটি আমরা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হয় আমাদের কাছে? তাৎপর্যপূর্ণ বলতে এটা যেটা আমি বললাম, আগে বললাম যে এটা না করলে এটা করতে হতো আমাদের, আর যদি না করতাম তাহলে হয়তো আজকে হয়তো আমাদের একটা এমনই পরিস্থিতি চলে আসছে যে কাশ্মীর হয়তো আমাদের কাছে থাকতো না, কাশ্মীর তাদের হাতে চলে যেত। তো পাকিস্তান আজকে না, এখনো পর্যন্ত আপনি দেখুন যে এখনো পর্যন্ত যা করে যাচ্ছে, এখন অনেকটা শান্ত যদিও, কিন্তু তবুও তখনকার দিনে অনেক বেশি ছিল, কারণ উগ্রবাদী ছিল এক নম্বর, দ্বিতীয় নম্বর তার পাকিস্তানের ফোর্স তাদেরকে সাপোর্ট করতো, এই জন্যই তো বেশি হয়েছিল উগ্রবাদী এবং পাকিস্তান ফোর্স সাপোর্টের জন্যই তো আমাদের এইটাই তো উপলব্ধি বা তাৎপর্য এটাই যে এটা হওয়ার দরকার ছিল, হয়েছে এবং ভালো হয়েছে। আমাদের তার বিনিময়ে হয়তো অনেক জওয়ানের প্রাণ গেছে, কিন্তু এটা ভারত মাতার জন্য বা আমাদের দেশের জন্য খুবই দরকার ছিল। আমরা প্রায় 527 জন বীর যোদ্ধাকে এই যুদ্ধে আমরা হারিয়েছি। এটা আমরা আমাদের কাছে হয়তো অনেকের কাছে হয়তো অজানা, কিন্তু তাদের জন্য আমাদের এই দিনটা আমি বলবো যে স্মরণে রাখা দরকার বা মেনে চলা দরকার। আচ্ছা, ওই সময় যে সময় আপনি কার্গিল যুদ্ধ হয়েছিল, সে সময় আপনার যে পোস্টিং কার্গিলের কোন অংশে ছিল বা কোন আমার কার্গিল বলতে আমি ছিলাম তখন, কার্গিল তো হচ্ছে আপনার ওই সাইডে সবকিছুই, কিন্তু একটা সাইড বলতে কি যেমন পাহাড়ি এলাকা তো সবকিছু, তো পাহাড়ি এলাকা ওই জন্য হচ্ছে কি আমরা হয়তো অন্য জায়গায় ছিলাম, আমি যেমন পুঞ্চ রোজরিতে ছিলাম। আচ্ছা, জম্মু এবং কাশ্মীর দুটো তো দুটো হলেও কি কিন্তু ওদের অ্যাডজাস্টমেন্টটা তো একই, তো আমি পুঞ্চে ছিলাম, তো পুঞ্চ রোজরি পুঞ্চ যেটা ছিল আর কি, সেই পুঞ্চ এলাকায় আমি ছিলাম, ওইখানে ইয়াতে ওই পাহাড়ের উপরই ছিলাম আমি তখন। আমরা এবং কি আমার যে ডিপ্লয়মেন্ট যেগুলো হয়েছিল আর কি, যে গান যে বোফোর্স গানের ব্যাপারে একটা অনেক মানে চিন্তাধারা একটু মানুষের মধ্যে অনেক হয়ে গেছিল, কিন্তু সেই বোফোর্স গান ইউজ হয়েছিল ওইখানে তখন। বোফোর্স গানে কিন্তু আমাদের অনেকটা ইয়ে হয়েছিল, বোফোর্স গান ব্যবহার করে মানে যুদ্ধটাকে আমাদেরকে জয়লাভের জন্য অনেকটা সাহায্য, বোফোর্স গান অনেক সাহায্য করত অবশ্যই। আচ্ছা, তো আপনাদের ওই কাশ্মীরে সেই সময় মানে আপনাদের যে ডিউটি ছিল, ডিউটিটা আপনাদের কিভাবে করতো? ডিউটি দেখুন, ডিউটি তো সবসময় একই ইয়েতে থাকে, কিন্তু সেই সময় এক্সট্রা অ্যালার্ট মানে ডিউটি বলতে ওতে বলছি যে আমাদের যা ডিউটি আছে যা ইয়াটা আছে, কিন্তু যেভাবে ডিউটি করতাম সেই তখনকার ডিউটি আলাদা, রাত দিন সব সময়তে। কোন সময় অতর্কিত আক্রমণ হিসেবে কি হবে না হবে, গোলাগুলি খাওয়া দাওয়া থেকে শুরু করে কত শিফটিং হতো, কিন্তু সেই শিফটিং হলে তো মানে একটা মানুষের একটা ই থাকতো, তো মনের মধ্যে একটা চঞ্চলতা থাকতো, তো কি করা যাবে, কি হবে কি না হবে, আমরা সেইভাবেও করতাম ডিউটি। এবং কি তারা প্রত্যেকটি ছেলে কিন্তু সে মানে নিজের মনের উৎসাহ নিয়ে করতো সবাই।
প্রত্যেকে, তাছাড়া এই ধরনের জিনিস হয় না। অবশ্যই। আচ্ছা, আপনাদের ব্যাটালিয়নে মানে এক একটা ব্যাটালিয়ন যখন হয়তো ডিউটি থাকতো, সেই ব্যাটালিয়নে কিরকম লোকজন থাকতো, কতজন করে? ব্যাটালিয়নে দেখুন, ব্যাটালিয়নে একটা ব্যাটালিয়নে মোটামুটি তখন যা স্ট্রেন্থ ছিল আর কি, তখন 1050। আচ্ছা। একটা ব্যাটালিয়ন যা স্ট্রেন্থ, সেই একটা স্ট্রেন্থের তার মধ্যে আরো ডিপ্লয়মেন্ট ছিল, যেমন কোম্পানি ছিল, প্লাটুন ছিল, কোন কোম্পানি অ্যাডভান্সে থাকবে, কোন কোম্পানি ব্যাকে থাকবে, কোন কোম্পানি সাপোর্টে থাকবে, এই ধরনের একটু মানে একটা ডিউটি আমাদের যে ডিফেন্সের যে আর কি নিয়ম কানুন সেই হিসাবে করতে হয়। তো 1000 মধ্যে 1100-র মধ্যে তখন যা ছুটি ফুটি, তখন তো ছুটিও বন্ধ করে দিয়েছে সম্ভবত প্রায় সবকিছু। তো তখন মোটামুটি 1100-1000-এর মতো থাকতো, এবং সবাই অ্যাক্টিভ থাকতো, সব গাড়ি থেকে শুরু করে সবকিছুতে অ্যাক্টিভ থাকতো। মানে অর্ডার হলেই, অর্ডার কি, অর্ডার তো তখন দেওয়া হয়ে গেছে, যুদ্ধতে অর্ডার আর কিছু নেই। যখন একবার অর্ডার দেওয়া হয়ে গেছে তখন তার কিছু নেই, যখন এবার লাস্ট, তো হ্যাঁ একটা কিছু কন্ট্রোল বলে একটা জিনিস আছে, তো সেই কন্ট্রোলে থাকতো অফিসাররা, যেমন আমাদের আধিকারিকরা যে থাকতো, তারা অফিসার কন্ট্রোল করতো, কি করলে কি হবে, কি করলে কি হচ্ছে। আমাদের হয়তো কোনো আহত হয়েছে, তাদের সাথে রেস্কিউ করে তাদের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে পিছনে পাঠিয়ে দেওয়া, হাসপাতালে ইয়া করা, এই জন্য মানে পুরো টিম, যেটা এটা বলে টিম ওয়ার্ক, সেই পুরো টিম যেমন যার যেখানে দরকার সেই সেখানে পুরোপুরি ভাবে তাকে সাহায্য করবে বা তাকে। তো এই যে কার্গিল যুদ্ধ হয়েছিল, এই সময়ে আপনার নিজের চোখে দেখা স্পটে কিভাবে কি হচ্ছিল? দেখুন, এখানে তো গোলাগুলির যেমন আছে, সত্যি গোলাগুলি আছে যেমন, কিন্তু ওই গোলাগুলি ওই রেঞ্জের মধ্যে আসে যায় না। কেননা অনেক পাহাড়ের চূড়া, এইদিকে এই চূড়া থেকে ওই চূড়া আপনি মানে ধারণা করতে পারছেন না। তো সেখানে আমাদের ওই যে বোফোর্স গান বা আর্টিলারি গ্রুপ, এগুলো তো দিয়ে তো সব যুদ্ধ হয়, তো হয়তো ওখানে কিছু, কিন্তু আমাদের যে ডিফেন্সিভ আমাদের যে ইয়ে হতো, তাতে আমরা দেখতাম যে ওদের যে গানের যা আমাদের ক্ষয়ক্ষতি হতো, আমাদের সেখানে হয়তো দেখতে পেতাম আমরা, সেখানে হয়তো অনেক কিছু ইয়ে হতো। ওদের যে ক্ষয়ক্ষতি হতো ওরাই বলতে পারবে, কারণ আমরা তো আর দেখতে পাচ্ছি না ওদের ক্ষয়ক্ষতিটা, বা আমাদের ক্ষয়ক্ষতিটা ওরা দেখতে পাচ্ছে। বুঝতে পারছেন? তো তখন মোটামুটি ওই তো বলছি তো, মানে আতঙ্ক তো বটেই, আর দ্বিতীয় নম্বর ওই একটা কথা বললাম যেটা, যে উদ্যোগটাই সবথেকে বড়। নিজের উদ্যোগে মোটামুটি প্রত্যেকে ইয়েতে কাজ করবে। তোমার দেখুন, একটা যুদ্ধ দিয়ে খণ্ডযুদ্ধে হোক আর এমনি যুদ্ধে হোক, ক্ষয়ক্ষতি জানমালের লোকসান তো অবশ্যই, আমার হোক বা উদাহরণ হোক, তো যেটাই হয় মোটামুটি তবুও বলছি আমাদের ভারতীয় সেনা খুব ইয়ে করে লড়েছে এবং সেটাকে যুদ্ধের জন্য গিয়েছে। আচ্ছা, আমরা তো জানি যে কাশ্মীর বরফের দেশ, তো এই যে এই যুদ্ধ চলাকালীন যে বরফের সমস্যাটা, এটা আপনাদের ওখানে কিভাবে সলভ করা হয়? বরফের সমস্যা, দেখুন বরফের সমস্যা বলতে ও তো প্রত্যেক বছরের বরফের ইয়েটা আছে, তখন যদি ছিল যা ছিল তাই, কিন্তু তার মধ্যে হতে বললেন এক্সট্রা এলাকা, মানে বরফকে সেই বরফ এক তো বরফের সাথে যুদ্ধ করা, আর তারপরে ওদের সাথে যুদ্ধ করা, ভয়ঙ্কর অবস্থাটা, এটা কঠিন পরিস্থিতি। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের ইয়ে হতে, যেমন ওইখানে রাস্তাঘাট পুরোপুরি বরফে ভরে যেত, তো সেগুলোকে পরিষ্কার করা, আমাদের যানবাহনের জন্য যাতায়াতের যেন কোনো রেশনের জন্য না হয়, কোনো ইয়ে না হয়, অ্যাম্বুলেন্সের জন্য যেন না ইয়ে হয়, গান ফান সবকিছু ফিট করা ছিল ওদের ওইখানে, সব কাবু করা ছিল, ইয়ে করতে আর কি। কিন্তু তবুও তো একটা রিস্ক থেকে যায় অবশ্যই, কেননা একদিকে বরফের রিস্ক আর একদিকে এইদিকে দুটো রিস্ক থেকে যায়। তো যে সময় ধরুন আপনারা যুদ্ধ করতে যেতেন ওই এলওসির মধ্যে, তো তখন আপনাদের মনের মধ্যে কি প্রতিক্রিয়া হবে? দেখুন, মনের মধ্যে প্রতিক্রিয়া বলতে কি জানেন তো, সব থেকে বড় জিনিস হচ্ছে ভারতীয় জওয়ান কোনদিন মানে এই প্রতিক্রিয়ার মধ্যে নেই, জওয়ান কম সময় বলে দিচ্ছি। কিসের জন্য? ভারত মাতা ওই যে বললো যে প্রথম কথায় একটা, যে ভারত মাতা কি জয় বলে যখন তারা অগ্রসর হয় তখন আর পিছনে দেখে না, তখন তারা কেউ পিছনে দেখে না যে আমার পিছনে কেউ আছে, আমি শুধুমাত্র আমার একটাই লক্ষ্য, এটা হচ্ছে যুদ্ধ জয় করা, একটাই লক্ষ্য। তো আমার পিছনে কি আছে, আমার তাদের সাথে কি আমার সঙ্গী আছে, সাথী আছে, তাদেরকে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে সব চলতে হবে, এবং তাদেরকে যদি কেউ ইনজিওর্ড হয়ে যায় তার দেখাশোনা, তার পিছনে পেটানো, এই কিছু নেই।
সব কিছু, তখন আর ঘরের কথা মনে থাকে না। আমি সেই জায়গাটাই আসতে চাইছিলাম যে তখন ঘরের কথাও মনে থাকে না, যে আমি- ঘরে আমার কি করছে কি না করছে অবশ্যই। সে অত মনে থাকে না। কিন্তু তখন একটাই লক্ষ্য, বলছি একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ। প্রথম খুব কঠিন ডিউটি। খুব কঠিন ডিউটি অবশ্যই। তো আমরা এই কার্গিল যুদ্ধ নিয়ে শামসুন্দর বাবুর মুখ থেকে অনেক কিছুই শুনছি, আমরা আরো কিছু কথা শুনবো ওনার মুখ থেকে। এই যে ধরুন কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই সময় আমাদের দেশের যে অবস্থা, সেই অবস্থা আপনার কাছে কেমন মনে হয়েছিল? দেখুন, এটা ওটা বললাম না, প্রথমে বললাম যেমন প্রান্তিক অবস্থা, এটা যেমন যেমন আমরা এমনিতে হয়তো তখন যেটা অত ছিল খণ্ডযুদ্ধ না আর কি। ছিল, তো যেমন রাজস্থান ও পাকিস্তানের বর্ডার, কিন্তু রাজস্থান অত প্রস্তুতি ছিল না, প্রস্তুতি কম ছিল। কম অনেক প্রস্তুতি ছিল না, কারণ ওটা প্রান্তিক যুদ্ধ। আচ্ছা। যেহেতু শুধুমাত্র জম্মু কাশ্মীরের একটা এরিয়া নিয়ে এটাকে সীমাবদ্ধতা, আচ্ছা। রাজস্থানের মধ্যে তা ছিল না। কারণ রাজস্থানে যেমন জেনারেল ডিউটি যেমন হয়, প্রত্যেক দিনের নিয়ম মাফিক যেমন ডিউটি হতো, কিন্তু এক্সট্রা অ্যালার্ট তো থাকবেই। অবশ্যই। যেহেতু কাশ্মীর একটা যুদ্ধ চলছে, চলছে। সেটা এক্সট্রা অ্যালার্ট তো থাকবে। কখন কাকে প্রয়োজন হবে, কখন কাকে প্রয়োজন, বা কখন কি কোন দিকে মোড় নেয়, যুদ্ধ প্রগতিতে মানে গতিবিধিতে কিছু বলা যায় না, অবশ্যই। কোন দিক থেকে কোন দিকে মোড় নেয় ওটা কোনো করা যায় না আর কি। ঠিক তখন মোটামুটি ওই তো বলছি তো, আমরা সেই হিসাবে প্রস্তুতিও ছিলাম। আর এটা আমরা আগেও জানতাম যে এটা হতে পারে বা হতে হবে, না হয় যা উপায় নেই। অবস্থা, না হওয়ার কোনো উপায় নেই এটা নেই। আচ্ছা শামসুন্দর বাবু, এই যে যুদ্ধ ধরুন চলছে, তো যুদ্ধ চলাকালীন যে ধরুন রাত্রেবেলা কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করেন। রাত্রিবেলার বলতে, যে দেখুন মানে দিনে এবং রাত্রিতে দুটোতেই যুদ্ধ হয়, যখন হওয়ার কথা। যদি কেউ ফ্ল্যাগ মিটিং করে বা যুদ্ধ বিরতির একটা আমাদের সিগন্যাল আছে, আচ্ছা। যুদ্ধ বিরতির যদি সিগন্যাল দেয়, কিন্তু সেটা তো আগেকার যুগেও ছিল, এখনো আছে। আচ্ছা। যুদ্ধ বিরতির সিগন্যাল দিয়ে সেটাকে মান্যতা দেয় আচ্ছা। সবাই। কিন্তু যদি যুদ্ধ থামিয়ে যদি না চলে যাওয়া, যুদ্ধ যদি চলছে, রাত্রিতেও যুদ্ধ হয়, কিন্তু তখন ওই যে আমাদের মানে প্যারা বোম আছে সব, আচ্ছা। বোম মানে ওর মধ্যেই প্যারা বোম আছে, ওদের সব লক্ষ্য করার জন্য ওটা আর কি ছোড়া হয়। আচ্ছা। শূন্য উপরে লাইট মানে ইয়ে করা হয়, নাইটে সবকিছু, সব লাইটে। আর লাইটের জিনিস সব অভিজ্ঞতা, এটাই খুব জাজমেন্ট করতে হয় খুব বেশি, আওয়াজ এবং লাইট রাত্রিতে, দুটো, একটা আওয়াজ একটা হচ্ছে লাইট। তো লাইট তো পেয়ে যাচ্ছি, কিন্তু লাইট দেখে তো সবসময় তো ইয়ে করা যায় না, তো আওয়াজ এবং লাইট দুটোকে জাজমেন্ট করে আমাদের তখন ইয়ে করতে হয়। লাইট এই জন্য কি, যেখান থেকে লাইট, যখনই একটা কোনো গোলা উঠবে বা কোনো বন্দুকের আওয়াজ আসছে, যখন কিছুই আওয়াজ আসে, একটা ফ্লাশিং হয়, সেই ফ্লাশিংটাকে লক্ষ্য করে তখন আমাকে তার বিপরীতে ইয়ে করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আর দ্বিতীয় নম্বর আরেকটা আছে, যে উপরে যে বোম মেরে লাইটিং ফাইটিং দিয়ে সব কিছু করে তখন আমাদের ব্যবস্থা করতে হবে, আছে সব কিছু। আচ্ছা, তো এই যে ধরুন যুদ্ধ বিরতিটা ঘোষণা করা হয়, এটা কি মানে ধরুন দু দেশের মধ্যে লড়াই হচ্ছে, তো যুদ্ধ বিরতি যেটা ঘোষণা করবে সেটা যে কোনো একটা দেশকে তো আগে করতে হবে। হ্যাঁ, ওদের দেখুন এটা হচ্ছে কি জানো তো, এটা তো আমাদের ইয়েতে কিছু না, সব বড় বড় অফিসার আছে যেগুলো, যারা আছেন ওনারা সেই যেমন বিল ক্লিন্টনের নাম করলাম আমি, আমেরিকার রাষ্ট্রপতি, ওনার হস্তক্ষেপ হয়েতে এটা হয়েছে তখন যা হয়েছে আর কি। তখন পাকিস্তানের যে জেনারেল ছিলেন উনি, এবং আমাদের যে জেনারেল বা প্রধানমন্ত্রী, অংশরাষ্ট্র সচিব যেগুলো আছে আর কি, তো তাদের সহমতি নিয়ে তখন এদিকে থেকে ইনফরমেশন যায়, ওদিক থেকে ইনফরমেশন যায়, যে কেউ করুক সেটাকে তাকে সমর্থন করতে হবে। মানে সেভাবে সবকিছু ব্যবস্থা করা যাবে, সবকিছু ব্যবস্থা করার পরে তো, কেন এক পক্ষ হয়তো মানে হয়তো সারেন্ডার ঠিক বলবো না, মানে যুদ্ধ বিরতি চায়, কিন্তু আমি যদি যুদ্ধ করেই যাই, হ্যাঁ আমি সেই জায়গাটাই আসতে চাইছি, যদি আমি যদি করেই যাই, সেটাও তো অন্যায় হবে। সেটা যে দ্বিপাক্ষিকের দুজনের মাঝখানে যে আছে, যে মধ্যস্থতা করছে আর কি, সেও তো দেখবে যে না, এই যখন যুদ্ধ বিরতি চাইছে তখন তুমি কেন ওটা কাজ করছো। ঠিক ঠিক, একটা ইয়ে তো আছে, যেটা রুল বা কাঠামো, যেটা মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা যাই হোক, সেটাকে তো মানে ফলো করে যেতেই হবে, সেভাবেই করা হবে, সেভাবে করা। আচ্ছা, আপনাদের যে ধরুন এই কার্গিল যুদ্ধের সময় যে খাবার দাবারের ব্যাপারটা,
ধরুন ব্যাটালিয়নে আছেন, যুদ্ধ চলছে, এবার ধরুন আপনার এখান থেকে হয়তো অনেকটা দূরে, সেখানে খাবারের যে ব্যবস্থা সেটা আপনাদের কিভাবে ব্যবস্থা করবেন? দেখুন, যেখানে যেখানে সব আমাদের তো ওইখানে মানে ব্যাটালিয়ান তো একটা জায়গায় থাকে না, তো ব্যাটালিয়ান থাকে না, তো 6টা কোম্পানি 7টা কোম্পানি আছে। তো যে কোম্পানি অ্যাডভান্স, অর্থাৎ 5 কোম্পানি হয়তো অ্যাডভান্স করে দেবে, অ্যাডভান্স করে দেওয়ার পর 2 কোম্পানির পিছনে আছে, তো কোম্পানির পিছনে পিছনে কিন্তু খাবারের ব্যবস্থা থাকে। যে কোম্পানি যেখানে ডিপ্লয় আছে তাদের খাবারেরও ব্যবস্থা থাকে। আর যদি বাই চান্স ওই খাবারের ব্যবস্থা যদি না করতে পারে, তাহলে পিছনে যে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার বা সেক্টর হেডকোয়ার্টার যেগুলো আছে আমাদের, তারা সব ব্যবস্থা করছে, খাবারের জন্য কোনো অসুবিধা নেই। কেন ওইখানে সম্ভবত কেন ওইখানে আমি নিজে দেখেছি যে আমাদের খাবার দাবার সব স্টক থাকে, তো ড্রাই ফুড, বেশিরভাগ ড্রাই ফুড ওখানে, তো ওখানে বেশিরভাগ ড্রাই ফুড, তো সবকিছুই মানে তৈরি করা আর কি, সবকিছু ওদের কোনো সেখানে আর কোনো করার নেই। তো তাও বলবো যে পিছনের থেকে সব সাপোর্ট দেওয়া হয় আমাদের। একসাথে তো কোনো করা হয়ে যায় না, যে একসাথে যদি থাকা যায় 1000 লোকের খাবার দাবার কি করে পৌঁছানো যায়, সম্ভব কি? কিন্তু তার জন্য করেছি যেখানে কোম্পানি আছে তার পিছনেই খাবারের সবকিছু। তো এই যে খাবারটা ধরুন আপনি যুদ্ধ করছেন, এবারে দেখা যাচ্ছে যে যুদ্ধ করতে করতে প্রায় হয়তো 1টা-1.5টা বাজছে, আপনার খিদাও আছে, তো সেই সময় আপনি ওই গান ছেড়ে দিয়ে কি? না, গান ছেড়ে দিয়ে যাওয়া সম্ভব না, কেননা আমার অল্টারনেটিভ আছে। আচ্ছা, থাকবে, তার জন্য ব্যবস্থা থাকে সবকিছু, কেননা ওটাকে জারি রাখতে গেলে আমাকে তো সাপোর্ট নিতে হবে না, তো ওদের কারণ আমাদের সেইভাবেই আমাদের করা হয় সবকিছুতেই। যেমন যদি কেউ গান পজিশনে থাকে, তাকে কিভাবে ছাড়ানো যাবে, কিভাবে না হবে, সেখান থেকে আবার নিচে রিপ্লেসমেন্ট দিয়ে করে তাকে মানে কভারেজ করার পর আবার নিজে এসে, তো হ্যাঁ সে যেমন আগে যেমন রেস্ট পাওয়ার কথা ছিল, বা রেস্ট পেতাম আর কি আমরা, রেস্ট যেটা বলে, সেই রেস্ট হয়তো তখন পাওয়া যাবে না, তখন সবসময় কি ওই খাওয়া দাওয়া করলো, নিজের ডিউটিতে চলে গেল, ডিউটি মানে ওই কাজে ইয়েতে চলে গেল, কিন্তু এখানে কোনো অসুবিধা হয় না। যাই হোক, 91.2 FM নিত্যানন্দ জনবাণীতে আজকে আপনাকে পেয়ে আমাদের খুবই ভালো লাগলো, এবং আমার যেটা মনে হয় যে আজকে এই কার্গিল যুদ্ধ যে হয়েছিল, সেই বিজয় দিবস আমরা কিভাবে পালিত করতে পেরেছি গোটা দেশ, তা আমার হয়তো জানা নেই, তবে আপনাদের যে ফোর্স ডিপার্টমেন্ট তারা কিভাবে কি করতো সে বিষয়টা নিয়ে আজকে জানতে পারলাম, এবং এটা জানার পরে আমার নিজেরও জানার একটা খুব উৎসাহ ছিল। হ্যাঁ, আমি সেই হিসাবেই ভাবছিলাম যে আপনার সাথে যোগাযোগ করি কি করে। তো 91.2 FM নিত্যানন্দ জনবাণীতে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমিও আপনাদের শুকরিয়া আদা করছি, কিসের জন্য, যে আপনার এটাতে আমি চান্স পেলাম আর কি। আচ্ছা, অবশ্যই।